সমর্থনে আমাদের যা প্রচার চলছে পাড়ায় পাড়ায়, রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পাড়ায়, তো আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি প্রচারের, আজকের প্রচারের। তো এই প্রচারটা যারা শুনছেন তাদেরকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা রায়পুর বিধানসভা। এই রায়পুর বিধানসভার একটা ঐতিহ্য আছে যে সর্বপ্রথম এই রায়পুর থেকে কিন্তু আমাদের নির্দল বিধায়ক জয়লাভ করেছিল, আপনারা জানেন, জোড়া পাতা চিহ্নে। তো এই রায়পুর বাঁকুড়া জেলাকে রাজনৈতিকভাবে পথ দেখায়, তো সেই জন্যেই আমরা নির্দল প্রার্থী সুরজিৎ সিং কুড়িমালি, যার প্রতীক হচ্ছে বালতি। তো আমরা এই এমপি নির্বাচনে আমরা এই জঙ্গলমহল থেকে কেন প্রার্থীকে আমরা পাঠানোর চিন্তা ভাবনা নিয়েছি, তার মূল কারণেই হচ্ছে, দেখুন, বাঁকুড়া জেলা উত্তর অংশে থেকেই সমস্ত এমপিরা নির্বাচিত হয় বা কলকাতার থেকে বহিরাগতদেরকে নির্বাচন করা হয়। কিন্তু ওই যতগুলো এমপি এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছে স্বাধীনতার পর থেকে, যদি আপনারা 51 সাল থেকেই ধরেন, তো 73 বছর ধরে 17তম লোকসভা পের হয়ে গেছে, এটা 18তম লোকসভা নির্বাচন, সাধারণ নির্বাচন। তো আমাদের এই যে এমপি গুলা হয়, এই এমপি গুলা মানে কি কাজে লাগে আমরা বুঝতে পারি না। এমপি এই পদটা খায় না মাথায় দেয়, আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার লোকরা সেটা বুঝতেই পারে না। আপনারা দেখেছেন গত 10 বছরের যে এমপি গুলা, বিশেষ করে মুনমুন সেন, এই রায়পুরের পাওনা হচ্ছে এই লাইট পোস্টটা। মানে একটা এমপি একটা বিধানসভায় একটা লাইট পোস্ট দিয়েছে। আর গত 5 বছরের যে সুভাষ সরকার, উনি তো মানে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো শিক্ষার জন্য আমাদের এই জঙ্গলমহলে কি করেছেন তার আপনারা নজির জানেন, যে এই জঙ্গলমহলে উনি কোনো কিছুই করেন না। যদিও একটা কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছিল, সেটা উনি বাঁকুড়ায় করেছেন। তো বাঁকুড়া বা উত্তর বাঁকুড়ার উন্নয়ন হয়, কিন্তু আমাদের এই দক্ষিণ বাঁকুড়া আজও অনুন্নত থাকিয়ে গেছে। অথচ এই দক্ষিণ বাঁকুড়ার যে খনিজ পদার্থ, যে বালি, যে কাঠ, যে ইট, সেগুলোর ট্যাক্স নিয়ে কলকাতায় যে ফ্লাইওভার হয়, কিন্তু আমাদের এই জঙ্গলমহলের কোনো উন্নয়ন হয় না। তো এই জঙ্গলমহলকে উন্নত করতে গেলে আমাদের কিন্তু এই ভূমিপুত্র সুরজিৎ সিং কুড়িমালিকেই ভোট দিতে হবে। কেন না, ইনার দাদু গৌর সিং মাহাতো, যিনি এই রায়পুর স্কুলের জায়গা, যার জায়গার উপরে আছে আপনারা জানেন, সেই পরিবারের উনি সন্তান। অর্থাৎ এই রায়পুরকে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য যার পূর্বপুরুষ জমি দান করেছেন, সেই পরিবারের একজন লড়াকু নেতৃত্বকে আমরা পাইছি। তো আমি যে কথাটা বলতে চাইছি, দেখুন, এই যে আমরা রায়পুর অনেকদিন আগে কিন্তু রাজনীতি মুক্ত করার চেষ্টা করে নির্দল এমএলএ করেছিল। রাজনীতি মুক্ত কেন আমরা করতে চাইছি না, আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলা পরিচালিত হয় দিল্লি কলকাতার থেকে। সেটা বামপন্থী বলুন, ডানপন্থী বলুন, রামপন্থী বলুন, এইখানে যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে আসেন, যেমন সুভাষ সরকার বা অরূপ চক্রবর্তী মহাশয়, ওনারা যখন ভোট চাইতে আসেন, তো ওনারা প্রত্যেকবারই বলেন যে দিদির হাতকে শক্ত করতে জোড়া ফুলে ভোট দেন, দাদার হাতকে শক্ত করতে পদ্ম ফুলে ভোট দিন। অর্থাৎ ওনারা মানে অকর্মণ্য, ওনাদের নিজের কোনো যোগ্যতা বা সামর্থ্য বা ক্ষমতা নাই। ওনারা কেবলমাত্র দিল্লিকে বা গুজরাটকে উন্নয়ন করতে চান। ওনারা কলকাতায় গঙ্গার নিচে কি করে রেল লাইন যাবে, কি করে ফ্লাইওভার হবে, সেইটা হবে, আর লুটে নিয়ে যাবে আমাদের
জঙ্গলমহলের সম্পদ। আপনারা কোনোদিনও দেখতে পাবেন না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো কখনো কোনোদিন তাদের যে কর্মকাণ্ড হওয়া উচিত, তাদেরকে যে সামাজিক কর্মকাণ্ড হওয়া উচিত, সেগুলো কিন্তু তারা কেউ করেন না। যেমন উদাহরণ হিসাবে যদি দেখি যে আমাদের ভারতবর্ষ প্রায় কৃষির উপরে 70% মানুষ নির্ভর করে, কিন্তু এই কৃষকদের টুটি টিপে ধরার যে চেষ্টা চলছে, কালোবাজারে চলছে, তার নমুনা হচ্ছে এক বস্তা 10-26 পর ডিএপি, যেটা সরকারি এমআরপি আছে 1470 টাকা, কিন্তু দেখেছেন যে কালোবাজারি হচ্ছে, যে 1470 টাকার সার সেখানে 2200-2300 টাকায় কালোবাজারি হচ্ছে। এই কালোবাজারি হওয়ার পরে কোন রাজনৈতিক দল, যেমন সিপিএম এর গাল ভরা গল্প আছে, কৃষক সভা আছে, সেই কৃষক সভা কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। আপনারা দেখেছেন বিজেপি কখনো ঝান্ডা নিয়ে প্রতিবাদ করে নাই যে কেন সারের কালোবাজারি হচ্ছে, সেগুলো কিন্তু করে নাই। তৃণমূলের কথা তো বাদেই দেন, ওনারা মনে হয় ওইটার থেকে টাটমানি পায়, সেই কারণে ওনারা প্রতিবাদ করেন নাই। কখনো দেখেছেন যে মুকুটমণিপুর ড্যাম, যে ড্যামটা সংস্কারের নাম করে নদী পথে অযথা জল ছাড়া হয়েছে, কিন্তু আমাদের যারা ধান চাষ করে, তিল চাষ করে, এই ধান চাষিরা কিন্তু জলের অভাবে শেষ করবে এবং একদম শেষ লগ্নে অনেক কৃষকের ধান ভালো করে না হওয়ায় সাদা মারি গেল, ধানের ফলন নাই। তিল যে খসড়া, সেই তিলগুলো কিন্তু জলের অভাবে মারা গেল, সেদিকে কিন্তু কোনো হেলদোল নাই। রায়পুরে জল ছাড়ে আপনারা জানেন যে একজন বৃদ্ধ জলে ওই পাইপ লাইনে আটকা পড়ে মারা গেল। এই যে অযথা জল ছাড়া, এইটার কারণে কি কলকাতার মানুষদের জন্য যেমন মুকুটমণিপুর ড্যামটা আজ একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ড্যামটা তৈরি হয়েছিল, কৃষকদেরকে উপযুক্ত সেচের জলের ব্যবস্থা করা, সেগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো এমএলএ, কোনো এমপি, যাদের কিন্তু নিজস্বতা বলে কিছু নাই, আমাদের মৃত্যুঞ্জয় মুর্মু বলুন, সুভাষ সরকার বলুন, অরূপ চক্রবর্তী বলুন, এই যে এমএলএ এমপিরা আমাদের 31টি এমএলএ এমপিরা আছেন, এদের মানুষের সুখ দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা দাদা বা দিদির নির্দেশ পালন করতেই ব্যস্ত। এরা এইকে মানে নির্দেশ যে পালন করছে, আমাদের আজ রায়পুর হসপিটাল, আপনাদেরকে যদি একটু খবর নেন, কারণ আমার ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা চিকিৎসার জন্য রায়পুর হসপিটালে আসে, আর দাদা দিদিদের ঘরের ছেলেরা বিদেশে যায়, উডবার্নে চান্স পায়, আর কি করে চান্স পায়, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ চান্স পাই না। সেখানে এই রায়পুর হসপিটাল এর দুরবস্থা আপনারা দেখেন, যদি দেখেন যে ডিজেল সরবরাহ করছিল যে ঠিকাদারি সংস্থা, সেই ঠিকাদারি সংস্থা দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার কারণে আজ একটু ঝড় বৃষ্টি যদি হয় তো বিদ্যুৎ অফ হয়ে যায়, সেখানে কোনো জেনারেটর স্টার্ট করা হয় নাই, সেখানে শুধুমাত্র এই মোবাইলের ফ্লাক্স লাইট জ্বালে এক গর্ভবতী মাকে তার ডেলিভারি করানো হচ্ছে, এমনকি বিভিন্ন রকম চিকিৎসা অপারেশন সেগুলো করানো হচ্ছে, তার কোনো ব্যবস্থা নাই। অথচ এই রায়পুরের নদী থেকে বালির উপরে কোটি কোটি টাকা, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা চলে যাচ্ছে। এই বালির একটা অংশ যদি প্রশাসনের মাধ্যমে একটা গাড়ির যদি 100 টাকা করেও তুলে নেওয়া হতো এবং এই হসপিটালের ফান্ড দেওয়া হতো, তাহলে আজকে হয়তো আমরা রায়পুরবাসীরা বিনা চিকিৎসায় মারা যেতাম নাই। আপনারা জানেন এই রায়পুরের একজন স্বনামধন্য গ্যারেজ, অর্থাৎ গাড়ির বডি করা, গাড়ির ইঞ্জিন করা, এইরকম একটা ছেলে ছিল, সারাদিন পেটের তাগিদে সারা রাত পরিশ্রম করে সেই গাড়িটার ট্রায়াল, এ ভাই স্টপ, ওইখানে একটু সরে যান, একটু সেইখানে সেই ছেলেদের সারাদিন রাত্রি পরিশ্রম করার পরে ওই গাড়িটা ট্রায়াল দিতে গিয়ে সেটাই অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পরে আপনারা জানেন যে রায়পুর হসপিটালে রক্ত দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে সেই বাঁকুড়া নিয়ে যেতে যেতে লোকটা মারা যায়। অর্থাৎ এই রায়পুরবাসী যদি
কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়, যদি রক্তক্ষরণ হয়, তাহলে সেই রোগীটা মারা যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই। অথচ আমাদের এই এলাকার থেকে দীর্ঘদিন ধরে যে একটা এমসেন থাঁচের কেন্দ্রীয় হসপিটাল যেটা কল্যাণীতে নিয়ে যাওয়া হচ্ছে, বাঁকুড়া যেখানে মেডিকেল আছে, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল করা হচ্ছে। অথচ আমার এই জঙ্গলমহল যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। এই জঙ্গলমহলবাসীকে ওই উত্তর বাঁকুড়ার লোকেরা বা কলকাতার লোকেরা বা দিল্লির লোকেরা কখনো মানুষ বলে মনে করে নাই। এরা রাস্তার নেড়িকুত্তার মতো মারা যাচ্ছে, অথচ এদের দুঃখে কারো জল পড়ে নাই। অথচ আপনারা যদি দেখেন যে কলকাতায় যদি একটা টায়ার বাস্ট হয়ে কেউ মারা যায়, সেখানে তার পরিবারকে চাকরি দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে প্রতিদিন আপনি যদি খবর দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, যে হাতির পদপিষ্ট হয়ে প্রতিদিন প্রায় মানুষ মারা যাচ্ছে, তার পরিবারের পাশে কিন্তু সরকার সেভাবে দাঁড়াচ্ছে নাই। আর আমাদের যারা এই এলাকার বনমন্ত্রী করে রেখেছে, তারা শুধুমাত্র ফুটা মন্ত্রী, তাদের কোনো ক্ষমতা নাই। আপনি যদি দেখেন এই যে রেশনের মাধ্যমে যে আটাটা দেওয়া হচ্ছে, সেই আটাটা পশু খাদ্যের থেকেও নিম্নমানের। কোনো মানুষ সেই আটাটা মুখে তুলতে পারে না, কারণ তার মধ্যে ভুসির পরিমাণ এত, সেটা গোখাদ্য করা যাচ্ছে না। অথচ আমাদের খাদ্যমন্ত্রী আমাদের এই পার্শ্ববর্তী যে বিধানসভা, সেই বিধানসভার কিন্তু তাদের মুখ সেলোটপ দিয়ে বন্ধ করা আছে। বন্ধু, ওর কেউ কোনো প্রকার আমাদের এই কথাবার্তা, কারো সুখ দুঃখের কথা কেউ সেরকম ভাবে কর্ণপাত করে নাই। তাই আমাদের সাধারণ মানুষকে জাগিয়ে উঠতে হবে। এই এলাকায় যারা কলকাতার থেকে চাকরি করতে আসে, কি আমলা, কি পুলিশ অফিসার, কি বিএলআরও, এদের একমাত্র কাজ হচ্ছে নিজেদের সন্তান সন্ততিকে কলকাতায় ভালো ভালো স্কুলে ভর্তি করে এই এলাকার থেকে ধন সম্পদ নামে বেনামে যে কোনো ভাবে লুটতরাজ করা। একজনের নামে জমির কাগজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে আপনার পায়ের চটি ক্ষয় হয়ে যাবে, তবু বিএলআরও অফিসে যাতায়াত করে আপনি জমিটা ঠিক করতে পারবেন নাই। তাদের মূল লক্ষ্য তাদের কলকাতার ফ্ল্যাটগুলো কিভাবে বড় করা যাবে, তারা এইভাবে দুর্নীতি করে চলেছে আমাদের এই এলাকাকে। তো এই এলাকা কলকাতার শোষণমুক্ত, দিল্লির শোষণমুক্ত করতে হবে। এই এলাকার যে উপনিবেশিক শাসন চলছে কলকাতা দিল্লির, তার ব্যবস্থা করতে হবে। নচেত কিন্তু অচিরেই বন্ধু আমাদের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের যা অবস্থা, সত্তর আমাদের কিন্তু আর বাঁচে থাকার মতো পরিবেশ থাকবে নাই। তাই আমাদেরকে গর্জে উঠতে হবে বন্ধু। আমাদের এক বিরোধী দলনেতা আছেন, সরকার যেখানে কোনো ভূমিকা গ্রহণ করেন নাই, সেখানে বিরোধী দলনেতার একটা ভূমিকা আছে, যে মানুষের ক্ষোভ চাহিদা সেটা বিধানসভায় যখন সরকার কোনো গুরুত্ব দেয় নাই, সেটা তুলে ধরা। কিন্তু এই যে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বর্তমানে আছেন, যিনি নিজেকে রিয়েল অপোজিশন লিডার বলেন, কিন্তু বন্ধু না, উনি রিয়েল অপোজিশন লিডার নন, উনি সবচেয়ে বড় সেটিংবাজ। তার কারণ উনি সেটিং করে রেখেছেন নিজেকে নারদার হাত থেকে বাঁচানোর তাগিদে। তাছাড়া আপনারা কি করে বুঝলেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, এমন কোনো ক্ষেত্র নাই, অথচ জেল হচ্ছে নাই? জেল হচ্ছে তাদের দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিত্বের, কিন্তু প্রথম শ্রেণীর ব্যক্তিত্বের হচ্ছে নাই। তো আমার মনে হচ্ছে যে এই যে বিরোধী দলনেতা, যিনি কিন্তু বিধানসভায় কোনো কথা বলেন নাই, নচেত এই কুর্মী জনজাতি বলে যারা দীর্ঘদিন ধরে একটা লড়াই করছে, দুবারে 5 মাসে 10 দিন রেল পর্যন্ত আটকায় রেখেছিল, অথচ এদের এই অভাবের কথা জোর গলায় যেখানে বিধানসভায় তুলে ধরার কথা, সেটা তিনি না বলে আমরা যখন 20 লক্ষ মানুষের উপস্থিতিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমাদের এই জঙ্গলমহলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সেখানে পুরুলিয়ার প্রত্যেকটা সভায় যাইয়া উনি কি বলছেন, অজিত প্রসাদ মাহাতো নির্দল প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কাটে
তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। বন্ধুরা, যদি সেটাই হয়, একমাত্র চক্রান্ত পশ্চিমবঙ্গে চলছে। এখানে একটা মেরুকরণের রাজনীতি চলছে। তার কারণ হচ্ছে এখানে তৃণমূল আর বিজেপি ছাড়া যেমন তৃতীয় কোনো শক্তি মাথা তুলে উঠতে না পারে, তার কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি এমন একটা সেটিং আছে, এরা এপাং উপাং ঝোপাং করে কে কখন তৃণমূলে থাকবে, কে কখন বিজেপি থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। তাছাড়া অর্জুন সিং কখন বিজেপি কখন তৃণমূল আপনারা বুঝতে পারেন। আপনারা কখনো যদি ফেলিওর হয়, যদি ব্যর্থ হয় শুভেন্দু অধিকারী, তো উনি এপাং উপাং ঝোপাং করে তৃণমূলে যোগ করবেন। তাই উনি চেষ্টা করছেন যাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোনো তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে না থাকে। তার জন্য যারা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ক্ষমতা বলে নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাকে ভোট কাটুয়া বলেন কি করে? উনার যদি সেইটাই মানসিকতা উনার যদি থাকতো, তাহলে বহরমপুর, সেই বহরমপুর কেন্দ্রে কোনোদিন বিজেপি জিতার মতো ক্ষমতা নাই, শক্তি নাই। অথচ বহরমপুর কেন্দ্রে কি করতে বিজেপি প্রার্থী দিয়েছে, অধীর রঞ্জন চৌধুরীর ভোট কাটার তাগিদেই দিয়েছে। কারণ এই সনাতনী হিন্দুদের ভোটটা যাতে বিজেপি পায় এবং অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে যাতে তৃণমূল চুষতে পারে, এই যে বাইপোলার করার যে চেষ্টা, সেই চেষ্টায় করিয়ে যাচ্ছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে শিখতে হবে, এই জঙ্গল মহলের মানুষের আওয়াজ তুলতে হবে। কারণ এখনো পর্যন্ত যতজন এমএলএ এমপিকে আপনারা নির্বাচিত করেছেন সবগুলাই হচ্ছে বোমা কালা। কেউ কোনো কথা বলতে পারেন নাই। ওই দিল্লি বা কলকাতায় গিয়ে তারা কানে তুলা দিয়ে থাকে। যখন অধিবেশন চলে বিধানসভায় বা লোকসভায়, তারা বাথরুমে ঢুকে থাকে। যখন 370 ধারা উঠে যায়, তখন কিন্তু কেউ ভোট দেয় না এই তৃণমূলের এমপিরা। তাই আমাদেরকে বুঝে নিতে হবে এই দেশটা কিভাবে চলবে, আমাদের সংবিধান বাঁচবে কিনা, আমাদের হক অধিকার থাকবে কিনা, এই এসসি এসটি ওবিসি এই যে সংরক্ষণ, এই সংরক্ষণ থাকবে কিনা, এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে আপনার যে মূল্যবান ভোট, সেই ভোটটা আগামী 25শে মে সকাল সকাল সঠিক জায়গায় দিবেন, এই আশা রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গোলাম, হিন্দ মিতানুক্য জিতকার, জঙ্গলমহল জিতকার।